ছিল তখন আমার তারা এত ভালোবাসছে, যখন আমার টাকা শেষ হয়ে গেছে আমি তাদের কাছে এতটা বলেতেছিলাম আমার বাসা নোংরা, আমি ভালো না, আমি আমার বুদ্ধি নেই, আমার বুদ্ধির কারণে আমি এসবয়ে হয়েছি। যখন তোরা ছাড়তে বলছি ছাড়িস না, এই স্বামীর সাথে সংসার করছিস। আমার যে দেবররা তাদের হাঁটুর বয়সেও আমি না, তারা এক একজন 30-35। আমার হাজবেন্ডটা আমার থেকে 25 বছরের বড় ছিল। আমার হাজবেন্ড দুনিয়ার বাজার করে, কিন্তু আমার হাজবেন্ড ঘরে ভাত খায় না। স্বামী নাই, বাজার আছে, কি করবো ওই বাজার দিয়ে? আমার সবথেকে কষ্ট লাগতো, আমার হাজবেন্ড আমার সাথে আমার বাবার বাড়ি বেড়াইতে যেত না, গরিব তাই। আমি কি করতাম, সারাদিন কুকুরের মতন খাটতাম, ওদের সবাইকে খাওয়াইতাম। 10 বছরে কত সময় গেছে আমার কপাল থেকে মাছ মাংস বাদ গেছে আমি জানি না। হাজবেন্ড খায় না, এর জন্য আমি খাইনি। খয়রাতির জি, বান্দরের বাচ্চা, কানকির বাচ্চা, তারপরে সব সময় গালাগালি। তা এই 24 জনের বাজারে আমার হাজবেন্ড একা করতো, আর কেউ ইনকাম ছিল না। আপনার স্বামী ইনকাম করতেছে, আপনি তো যে কারো চেয়ে 10 গুণ বেশি খাবেন। আমার পরিবারটা এত খারাপ, তারা বলে বোন নাকি অধিকার নাই, ভাই বোনের অধিকার। হয়তো আমার চোখের পানি, আমার নিঃশ্বাসই সে ধ্বংস হয়েছে, কারণ সে শুধু টাকার পিছনে ছুটছে, বউ সন্তানকে সে ভালোবাসেনি। আমার বাচ্চাকে নিয়ে মাসে একবার একটা মাছ কিনে খাওয়াইতে পারি না, 3 মাসে একটা মুরগি কিনে খাওয়াইতে পারি না। ঢাকায় আসার পরে কিন্তু আপনাকে সে দেখে নাই, আপনার সঙ্গে সে সময় কাটা নাই, যেটা ওয়াইফ হিসেবে আপনি প্রাপ্য সেটা সে করে না। এটা নিঃসন্দেহে অন্যায় করছে। টাকার অভাবে আমাদের যে বাড়িওয়ালা, প্রথমে আমি তার মেয়েদেরকে টিউশন করাইতাম। টাকার অভাবে আমি সেই 7 তলা থেকে নিচতলা পর্যন্ত ঝাড়ু দিতাম রাত 12টার পরে, যাতে কেউ না দেখে, যে তাহলে আমার মান সম্মান যাবে। তার ভাই বোনরা হয়ে গেল তখন আর কেউ দেখতেছে না। আপনাকে আমি বুঝতে পারছি। ঢাকা আসার পরে 24 জন কই গেল তখন? আমাদের 100 কাটি চাল লাগতো মাসে, 15 কেজি তেল লাগতো। তাহলে ওই সংসারে কি লাগতো আপনি বলেন? কোরবানি আসলে, ঈদ আসলে আমার ছেলে মেয়েরা ওদের বাসায় যে 2টা তো ভালো মন্দ খেতে পারে, যতই বকুক 2টা তো খেতে পারে। এতটা অসহায় আমি এতটা অসহায় আপনারা জানেন না। 3-4 দিন আগে আমার বোনের বাসায় আমি বেড়াইতে গেছি। ওরা যদি 5 কথা বলে আমি বলি না কিছু, যে আমার ছেলে মেয়ে তো 5টা ভালো খাইতে আছে। পৃথিবীতে যেন আল্লাহ তাহলে এইরকম হাজবেন্ড কাউরে না দেয়। কি হয়েছে বন্য? প্রথম হয়েছে, আমার কাহিনী শুরু হয়েছে আমার যখন 12 বছর বয়স, তখন থেকে। যখন আমার 12 বছর বয়স, তখন আমার আব্বা একটা মামলা খাইছিল, মার্ডার কেসে মামলা খাইছিল। আর তখন আমি ছিলাম একদম ছোট, আমার বড় বোন আর আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নেই। তারপর আমার আব্বা চিটাগং এদিকে এদিকে মানে লুকাই থাকতো। তো গ্রামে কিছু দুষ্ট পোলাপান ছিল, আমাকে মানে স্কুলে যাইতে দিত না, খুব ডিস্টার্ব করতো। আর জানি না ভাগ্য, যেখানে যাইতাম বলতো, আমি ছোট 12 বছর ছিলাম, কিন্তু দেখতে মনে হয়তো ইন্টারে পড়ি, এরকম মনে হইতো। তা শুধু সবাই বলতো মেয়ে দিবেন, বলতো মেয়ে দিবেন, এরকম বলতে বলতে যাই হোক। আর আমাদের পরিবারটা এত গরিব ছিল, বলতে গেলে আমার দাদা অনেক সম্পত্তি ছিল, কিন্তু আমার আব্বুকে আলাদা করে দিছে। করার পরে কিছু দেন, একটা হাড়িও দেয়নি। তা আমার বাবা বেকার ছিল, খুব কষ্ট করে সংসার চালাইতো। তাই যাই হোক এরকম করে, কিন্তু আমি খুব মেধাবী ছিলাম, আর আমি মার আঁচল ধরে থাকতাম। প্রস্রাব পায়খানা গেলেও আমার মাকে লাগতো। রাত্রে আমি কখনো একা ঘুমাইতে পারতাম না। তা এর ভিতরে আরেকটা কাহিনী আছে, যখন আমার 15 মাস বয়স, তখন আমার গায়ে আগুন লাগছিল, আমার এই পুরো ছাদটা পুড়ে গেছে। আমার মা আমাকে নিয়ে 6 মাস ঢাকা হসপিটালে ছিল। ও সময় হয়তো আমার ভাগ্যটা পুড়ে গেছে। যাই হোক, তারপরে আমার এইরকম করে, আমি এত মেধাবী ছিলাম, এত ভদ্র ছিলাম, গ্রামে মানে সবাই আমাকে খুব ভালোবাসতো আর বলতো যে এ মেয়েটা অনেক বড় কিছু হবে, পড়াশোনা ভালো, ক্লাসে ফার্স্ট হইতাম। তাই স্কুলে যাইতাম, টিচাররা অনেক ভালোবাসতো, সবাই ভালোবাসতো। কিন্তু অর্থনৈতিক কারণে আমার বাবা ফিও দিতে পারতো না। খুব কষ্ট করে পড়াশোনা করতাম। ধরেন 1 ক্লাস থেকে আরেক ক্লাস উঠলে একটা ফি আছে না, ওটা আমার বাবা দিতে পারতো না। তো খুব মানে আমার তো পড়াশোনার অনেক ইচ্ছা, এত অভাব। মানে আমাদের ঘরটা ছিল ঠিক এর থেকেও ছোটো, এপাশে একটা খাট ছিল, এপাশে একটা খাট ছিল। এক পাশে আমার আব্বু আম্মু ঘুমাইতো, এক পাশে আমরা 3 বোন ঘুমাইতাম। এরকম একটা বারান্দা ছোটো ছিল। তারপরে আমার ফুফাতো বোনরা, আমার ফুপুরা অনেক বড় লোক ছিল, তাদের বাসায় বেড়াইতে গেলাম। তখন মানে আমার হাজব্যান্ডের আম্মু এরা সবাই আমাকে দেখে পছন্দ করছে, আমার হাজব্যান্ডও আমাকে পছন্দ করছে। করার পরে তারপরে 8 মাস এরকম ঘুরে ফুরে তারা আমাকে চেন পড়াইলো করো। তারপরে হঠাৎ একদিন আমার যেভাবে হোক বিয়ে হয়েছে। বিয়েটা খুবই মানে একটা মেয়ের স্বপ্ন থেকে বিয়ে নিয়ে না,
কিন্তু ভাইয়া আমার জীবনে বিয়েটা মনে করে আমার মতন বিয়ে মনে পৃথিবীতে কারো হয়নি। আমার বিয়ে হওয়ার পরে আমাকে একটা শাড়ি, একটা 3 পিস, একটা কসমেটিক বলতে আমাকে দেয়নি তারা, কারণ আমরা গরিব, শুধু মেয়ে নিয়ে চলে গেছে। যাওয়ার পর আমি তো 12 বছর একটা মেয়ে কী বুঝে আপনি বলেন, কিছু বুঝে না, বুঝি সংসার না। আর আমি কোনো কাজ করতে পারতাম না, যেহেতু আমি আমার বড় বোন ছিল সে কাজ করতো, আমার আম্মু ছিল, আমি পড়াশোনায় ভালো ছিলাম। তারা বলছে আমাকে পড়াশোনা করাবে, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে পড়াশোনা করাইছে। আমি বিয়ের পরে মেট্রিক 8, 9, 10 মেট্রিক, ইন্টার সব বিয়ের পরে পড়ছি। তারপরে এগুলো করার পরে আমার যখন বিয়ে হলো, তারা বলছে যে আমি বাবার বাড়ি থাকবো। তারপর তাদের বাড়ি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমাকে তো কিছু দিল না, একটা শাড়ি না। আমি বাসা দিয়ে যে জামা কাপড় পরে গেছি ওই পরেই। পরে আমার ননদের হাজব্যান্ডটা এসে আমাকে একটা সুতির কাপড় আছে না, সেটা দিল, একটা ফেয়ার অ্যান্ড লাভলি আর একটা তেল, এইটা দিছে। পরে বাসায় আসছি, আমার হাজব্যান্ড বলে তোমরাও কিছু দিতে পারো না, আমিও কিছু দিতে পারবো না, এভাবেই আমি বিয়ে করব। আর প্রথম থেকেই শুরু যে আমার সব একদিক, আমার মা ভাই বোন একদিক। আমি চিন্তা করলাম ঠিক আছে, যৌথ সংসার আরও ভালো, যেহেতু আমি অনেক গরিব একটা ফ্যামিলির মেয়ে, আর সবাই আছে ওখানে, বেশি মানুষ ছিল না। তা আমি সব কিছু মেনে নিলাম। তা আমার তো ছোটো ছিলাম, যেহেতু বাবার বাড়ি অনেক গরিব ছিল, আমি একটু বুদ্ধিমান, ছোটো থেকেই বুদ্ধিমান ছিলাম, একটু সহজ সরল এবং শান্ত টাইপের। সব কিছু মেনে নিলাম। বাবার বাড়ি বেশি আসতাম না, ওখানেই থাকতাম। আমি প্রথম 1 সপ্তাহ ভালো গেল। আমার যে দেবররা, তাদের হাঁটুর বয়সীও আমি না, তারা এক একজন 30, 35। আমার হাজবেন্ডটা আমার থেকে 25 বছরের বয়স ছিল। কিন্তু ভাই সব থেকে মর্মান্তিক কী শুনবেন, আমি যখন আমার পরিবারে গিয়েছি, আমার শ্বশুরবাড়ি গিয়েছি, আমার হাজবেন্ড দুনিয়ার বাজার করে, কিন্তু আমার হাজবেন্ড ঘরে ভাত খায় না। সে তার মা আর ভাইয়ের সাথে রাগ করে হোটেলে ভাত খায়। যখন সে একটা মেয়ে নিছে, আমি শুধু বিয়ে করছি, কিন্তু আমি কখনোই হাজবেন্ড থেকে ওই বউর রেসপেক্টটা পাই না। আমাকে নিছে, আমি তো তার মেয়ের বয়সী ধরতে গেলে, কিন্তু আমাকে নিছে, আমি বাসার কাজ করতাম, কিন্তু সে আমাকে টর্চার করতো না, মারতো না, কিন্তু সে নিছে, সে ঘরে। আমি গেছি আমার হাজব্যান্ডের সাথে, আমি 10 বছরে এক প্লেট ভাত খাইনি। 10 বছর আমি শুধু ননদ দেবর এগো রান্না করতাম, এগো তা খাইতাম। আমার হাজব্যান্ডের সাথে আমি ভাত খাইতে পারতাম না, সে ভাত খায় না ঘরে। তাহলে আপনি চিন্তা করেন, একটা হাজব্যান্ড তার স্ত্রী নেওয়ার পরে তা মা ভাইদের সাথে রাগ করছে, তার ওয়াইফের সাথে সে ভাত খায় না, বাজার করে আনে, আমি রান্না করি, আমার শাশুড় শ্বশুরি সবাই খায়, পরে আমি পাইলে খাই, না পাইলে না খাই। আর শ্বশুর শাশুড়ি যে খাচ্ছে, ছেলে খাচ্ছে না, এতে তাদের কোনো, তারা রিকোয়েস্ট করে। আমার হাজব্যান্ড অনেক জেদি ছিল, তারা বলছে তুমি আসছো, তুমি এখন চেষ্টা করো। আপনাকে কত মানে 10 বছরে কত সময় গেছে, আমার কপাল থেকে মাছ মাংস বাদ গেছে আমি জানি না, হাজব্যান্ড খায় না, এর জন্য আমি খাইনি। তারপরে মেন কথা হলো, আমার 6টা দেবর ছিল। তাদের কথা হলো, তাদের আগের ভাবি সব ভাইয়ের কাছে নালিশ করতো, সেই জন্য তাকে নিয়ে সেটা দূরে চলে গেছে, আমি যেন সেরকম না হই। তারা আমাকে অত্যাচার করবে, আমি আমার হাজব্যান্ডকে বলতে পারবো না, কিছু বলতে পারবো না। আর যদি আমার হাজব্যান্ড কখনো কিছু বলে, তাহলে বলবে যে তুমি তোমার হাজব্যান্ডের কাছে নালিশ করছো। আমার হাজব্যান্ড ব্যবসা করতো, দোকান ছিল 2টা, সকালে যাইতো, রাত 12টা একটা সময় আসতো। ততক্ষণে তারা যে আমার সাথে কী করতো, উপর আল্লাহ জানে আর আমি জানি। কি করতো? আমার একটা দেবর ছিল, সে আমার থেকে 20 বছরের বড় হবে। সে আমাকে কি বলবো, গালাগালি বলতে গেলে, খয়রাতির জি, বান্দরের বাচ্চা, খানকির বাচ্চা, তারপরে সব সময় গালাগালি। আর আমি তো অতটা কাজ পারতাম না, আমি মানে 12 বছরের একটা মেয়ে, আবার পড়াশোনা করি, স্কুলে যাই, তা সবসময় অলরেডি আবার আমার ডাকতো কোরআন শরীফ পড়, তো দেখি তো আপনি কোরআন শরীফ পারেন নাকি। তা আমি তো ওই যে আমার সবসময় গালাগালি করে, আমি তো ভয় লাগে, তা আমি কোরআন শরীফ পড়তে পারি। তারপর একটা কিছু হলে, তুই আমার ভাইয়ের কাছে নালিশ করছিস, আমাকে দানিয়া কুফাইতে গেছে একবার। তারপরে আমি রান্না করতাম, পছন্দ হইতো না, ঝাল হইতো। আমি মানে তারা আমার হাজব্যান্ডের থেকে আমাকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে। একবার কি হলো,
আমি রান্না করছি, একটু ঝাল বেশি হয়েছে। আমার দেবর ভাতের গাবলা আর ভাত তরকারি দিয়ে এরকম করে সব সামনে উঠান থাকে না, ওখানে ফেলে দিছে। আর এমন রাগ ব্যবহার করতো, আমি ভয়তে ওই কোনায় যেয়ে কাঁদতাম। মানে ওনাদেরকে দেখলে আমি এরকম কাঁপতাম। তা আমার হাজব্যান্ড ওই যে বলছে হাজব্যান্ডের কাছে বলতে পারবা না, ভয়তে বলতাম না। দুই এক মানে পাশে যদি পাশের পাড়াপড়শিরা আছে না, তারা মাঝে মাঝে বলতো যে ওই বউটা এত অত্যাচার সহ্য করে, মানে বিশেষ করে আমার দেবররা। আর আমার শাশুড়ি তো মুরব্বী ছিল, ওদের সাথে সব কথা শুনতো, ওদের সাথে শোনা একটু। আপনার বাচ্চা হলো কত বছরের পরে? এর 4 বছর পরে হয়েছে। 4 বছর পরে। এর মধ্যে আপনার হাজবেন্ড আর বদল হয় নাই? না, সে কি করে, তারটা তো দেবর কথা তো এই বললাম। দেবররা দিনে সকালে শুরু করে আর রাত পর্যন্ত আমাকে গালাগালি করে। আমার ভাই খয়রাতি যে আনছে, আমার ভাইয়ের কিছু করে নাই, আমরা ঠকছি, এরকম সারাদিন আমাকে মানসিক টর্চার করতো। মানে আমার বাবার বাড়ি তাদেরকে নিতে পারি নাই, খাওয়াইতে পারি নাই, তাদেরকে কিছু দিতে পারি নাই, কিন্তু আমার হাজব্যান্ড বলতো না। আর আমার হাজব্যান্ড ফোন করতো, তুমি খাইছো, ওই শেষ। সে সকালে যাইতো আর রাত 12টার সময় তো। কোনো দিন আমি রাতে তাকে দেখছি, কোনো দিন দেখেও নাই। আর সে হোটেলে 3 বেলা খাইতো। এরকম আমার সবথেকে কষ্ট লাগতো, আমার হাজব্যান্ড আমার সাথে আমার বাবার বাড়ি বেড়াইতে যেত না, গরিব তাই। আমি একা যাইতাম, একা আসতাম। আমার 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 একটা শখ ছিল, আর মানে যে কোনো জিনিস একটা হাজব্যান্ডের সাথে কথা বলবো না মন খোলা, আমি আমার হাজব্যান্ডের সাথে বলতে পারতাম না। আমি কি করতাম, সারাদিন কুকুরের মতন খাটতাম, ওদের সবাইকে খাওয়াইতাম। এটা গেল আমার বিয়ের 1 বছর পরে। তো আমি তো পড়াশোনা করি না, তারা আমাকে পড়াশোনা করতে দেবে না, কেউ করতে দেবে না। তা আমার হাজব্যান্ড বলছে আমি পড়াশোনা করাবো। সে বলছে যে তো ছোটো মানুষের লাইফ টাইম নষ্ট হতে দেবো না। আমি সকালে উঠে রান্না বান্না করে, তত একটা কিশোরী মেয়ে রান্না করে তারপর তাকে স্কুলে যাইতে হইতো। স্কুল থেকে আইসা আবার বাসা রান্না করতে হতো। তো ভাই আর গ্রামের বাড়ি তো জানেন, কাদা দিয়ে লেফা পোছা করে না, ওগুলো তো আমি পারতাম না। তা আমি তাদের মন রক্ষা করার জন্য শিখতাম, কাদা নিয়ে লেফার চেষ্টা করতাম, হইতো না। তা নিয়েও তারা আমাকে মানে ইনসাল্ট করতো, নানান ধরনের কথা বলতো। আমি করলা ভাজি করতাম পানি দিয়ে, শিখতাম না। তা আমার একটা ননদ ছিল, আল্লাহ তাকে ভালো রাখুক, সে যেন অনেক ভালো থাকে, সে আমাকে কাজ শিখাইতো। হ্যাঁ, আমি আমার শাশুড়ি ডাক দিলে আমি দৌড় দিয়ে চলে যেতাম, আম্মা কি, দেবর ডাক দিলেই চলে যেতাম। মানে সবার কথা শোনার জন্য আমি অনেক পাগল থাকতাম, কিন্তু তার দিন শেষে তাদের মন পাইতাম না। আর আমার হাজব্যান্ড, আমার কি বলবো, পৃথিবীতে যেন আল্লাহ তাহলে এইরকম হাজব্যান্ড কাউরে না দেয়। কেন, কি করতো? সে আমাকে কোনো টর্চারও করতো না, কিছুই করতো না। একটা মেয়ে বিয়ে হইলে তার ইচ্ছা করে না তার হাজব্যান্ডের সাথে বসে 1 মুঠ ভাত খায়। সে একটা গ্লাসে পানি খাবে, সেই গ্লাসে আমি পানি খুব ইচ্ছে করে না। এটা তো নবীজির সুন্নাত। তার ইচ্ছে করে না তার হাজব্যান্ড তাকে একটু খাওয়াই দিক, ইচ্ছে করে না বলেন? আমি পাইনি। আমি মনে হয়েছে কি জানেন, কি বলবো, আমি মনে হয়েছে ওই হাজব্যান্ড কি আমি বুঝি না, স্বামী স্ত্রীর ভিতরে একটা যে ভালোবাসা, এটা আমি বুঝি না, এখনও আমি বুঝি না। আমার মনে হয় যেন আমি এখনও আগের মতন আছি। মানে আমি বুঝি না যে আমার স্বামীর কীভাবে একটা স্ত্রীকে আদর করে, ভালোবাসে, তারা খাওয়াই দেয়, এটা আমি বুঝি না। আমার হাজব্যান্ড আমাকে কখনো নিয়ে বাজারে যায়নি। ওই যে আমি একটু বয়স কম ছিল, তার কেমন জানি লাগতো, কিন্তু দয়ালু ছিল প্রচুর। আমার হাজব্যান্ড খুব নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়তো। তা ওই আমাকে কখনো একটা 3 পিস কিনে দেয়নি, কিনে দিলে বাসার সবাই দিতে হবে, সবাইকে দিতে হবে। আর আমাদের পরিবারের মোট আমরা 24 জন ছিলাম। বড় ভাসুর পরে তারপরে তো এরকম বলি স্টেপ বাই স্টেপ। তারপরে দেবর ছিল, সবাই বিয়ে করছে, সবার স্ত্রী ছিল, মোট 24 জন ছিলাম। তা এই 24 জনের বাজারে আমার হাজব্যান্ড একা করতো, আর কেউ ইনকাম ছিল না। তা ওই যে ইনকাম করে তার বউর কিন্তু দোষ বেশি থাকে। এটা নিয়েও আমার উপরে মানসিক টর্চার পড়তো যে আমাকে বেশি এনে দেয়। আসলে আমি দেখি না, স্পেশাল আমার কিনে দেয়, এটা নিয়েও আমাকে প্রচুর নির্যাতন করতো। আপনার স্বামী ইনকাম করতেছে, আপনি তো যে কারো চেয়ে 10 গুণ বেশি খাবেন। আমার পরিবারটা এত খারাপ, তারা বলে বোন নাকি অধিকার নাই, ভাই বোনের অধিকার। মানে কি, আমার হাজব্যান্ড বিদেশে ছিল 18 বছর,
তখন তো টাকা পয়সা পাঠাইছে, ওরা খাইছে, আমি তো ছিলাম না। আরেকটা কথা ভাই, আমি জীবনও জানতাম না আমার স্বামীর কয় টাকা আছে, কোথায় ব্যাংক ব্যালেন্স আছে, কী আছে, সব কিছু তার ভাই বোনের সাথে শেয়ার করতো। জীবনে আমি জমির দলিলটা পর্যন্ত দেখিনি, সেগুলো তার ভাই বোনের কাছে থাকতো। আমাকে এক প্যাকেট চানাচুর এনে দিলে তার মা সহ্য হইতো না। সেটা আমি পড়াশোনা করি, আমি ছোট ছিলাম, আমার পড়াশোনাটা তাদের কাছে সহ্য হইতো না। খুব কষ্ট করে আমি ইন্টার পাস করছি, খুব কষ্ট করে রান্না করে খাবার না খেয়ে আমি গেছি, আবার আসছি। গেট দিয়ে ঢোকার আগে ভাবতাম যে কে কি বকে, চোরের মতন আস্তে আস্তে ঢুকতাম। গেল বাবার বাড়িতে অনেক অভাব ছিল, যেহেতু অভাব ছিল তারা ভাবতো আমার হাজব্যান্ড হয়তো অনেক কিছু আমার বাবার বাড়ি দেয়। ঝামেলা হয়েছে যখন একা হয়েছেন তখন আপনার কাছে থাকে না? না, গিয়ে থাকে ওখানে? হ্যাঁ, মাঝে মাঝে দু এক সময় যাইতো, যাইয়া ছেলে মেয়েকে আমাকে দেখে আবার চলে আসতো। রাত্রে থাকতো না? না, কখনোই রাত্রে থাকতো না। আমি আমার 3টে বাচ্চা নিয়ে একা থাকতাম। বলে যে আমার পরিবারকে যদি আমি এখন ফেলাই আসি তাহলে সবাই মনে কষ্ট পাবে। তো আমার বাজার ঘাট, আচ্ছা আপনি কি বলেন সব কিছু সুখ? আপনারা অনেক বাজার ঘাট দিল, সব দিল আপনার হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, এটা কি একটা সুখ বলেন আপনি? স্বামী নাই, বাজার আছে, কি করবো ওই বাজার দিয়ে? আপনার একটা ভিডিও দেখছিলাম, আপনি বলছেন যে একটা ছেলে যদি তার ওয়াইফকে গুরুত্ব না দেয়, টাকা পয়সা দিয়ে কি হয়? এতটুকু একটু সময় অনেক কিছু। আমি তো তখন ছোটো ছিলাম, যখন আমার 18-20 বছর হয়েছে তখন কিন্তু আমার আবেগ ভালোবাসা অন্যরকম হয়েছে। আমার মন চাইতো আমার স্বামীকে নিয়ে একটু ঘুরি, স্বাভাবিক। আমার মন চাইতো আমি একটু বাবার বাড়ি যাই, রিক্সায় ঘুরি, একটু বাইকে ঘুরি, হ্যাঁ, আমার বাচ্চা 2টা থাকবে আমাদের সাথে। তারপরে মাঝে কি হইলো, আমার অনেক বড় একটা অসুখ হইলো ভাইয়া। আমার টিউব বাস্ট হয়ে গেছিলো, তখন আমার 10 ভাগ ব্লাড দেওয়া লাগছে। আমি 1 মাস পুরো হসপিটালে ছিলাম। আমার হাজব্যান্ড 3 লাখ টাকা খরচ করছে আমার পিছনে। আমি এতে কোনো সুখ পাইনি। আমার মনে হয় তো আমি শূন্য, আমি একা। টাকা দিয়ে কোনো দিন সুখ কিনা যায় না। যাই হোক, এরকম আমার ছোট বেবিটা হওয়ার সময় আমি একাই ছিলাম, আমি একা পালছি ওকে। এই গর্ভবতী অবস্থা আমি একা ছিলাম ওই বাসাতে। আমার বড় ছেলেটার 3 বছর পর বড় মেয়েটা হয়েছে, বড় মেয়েটা 6 বছর পর আমার ছোট মেয়েটা হয়েছে। আর সবাই বলছে ওরকম স্বামীর সাথে থাকা লাগবে না, তোর দেখে না, সে ভাই বোন ছাড়া কিছু চেনে না। উনি আমাকে প্রচুর গালাগালি করতো, বকাবকি করতো। আমি ভয় পেতাম আমার হাজব্যান্ডকে। আপনার হাজব্যান্ড হয়ে থাকবে বন্ধুর মতন না, আমার হাজব্যান্ডকে আমি বাঘের মতন ভয় পেতাম, কাঁপতাম। যার কারণে আর আমার তার কাছে থাকার কারণই হলো একমাত্র আমার বাবার বাড়ি গরিব। তাই আমি চাইছি যে আমার প্রথম চাইছি আমার বোন লেখাপড়া হোক, যেহেতু আমার লেখাপড়া ইন্টার বন্ধ হয়ে গেছে, আমার বোন এখন মাস্টার্স পাস করছে। আর পরে চাইছি আমার সন্তানটা থাকুক। আমার হাজব্যান্ড আমাকে বললাম না, আপনি একটা মার দিয়ে যদি আবার কতক্ষণ পর তাকে ভালোবাসেন, ভালো কথা বলেন, স্ত্রী কিন্তু ভুলে যায়। সে আমাকে মারতো না, গালাগালি করতো, কিছু করতো না, কিন্তু গালাগালি করে প্রচুর শাসন করতো। আমাকে কোথায় যেতে দিত না, বন্দি আছে না ওরকম থাকতাম। এমনি বাবার বাড়ি যাইতে দিত। আমি আমার বাড়ির আশেপাশে কাউরে চিনি না। ভ্যান ঠিক করে দিত, মোটরসাইকেল ঠিক করে দিত, ওই হেসাইতে করে পরীক্ষা দিতে যাইতাম, কিন্তু সে সাথে যাইতো না। এভাবে গেল আমার। এখনকার সম্পর্কের অবস্থা কি আপা? এখন অবস্থা খুবই খারাপ। তারপরে কি হলো, এরকম করতে করতে আমার হাজব্যান্ডের অনেক সমস্যা হলো। মানে হয়তো আমার চোখের পানি, আমার নিঃশ্বাসেই সে ধ্বংস হয়েছে। কারণ সে শুধু টাকার পিছনে ছুটছে, বউ সন্তানকে সে ভালোবাসেনি। আর সন্তানকে ভালোবাসতো, বউকে না। সন্তান তার প্রিয় ছিল। পরে কি করছে, তার অর্থ সম্পদ সব শেষ হয়ে গেছে, একদম ভিখারি বোঝেন। তারপরে আমি ওই বিকের অবস্থা, আমি আমার হাজব্যান্ডের পাশে আছি, আমি তাকে ছাড়িনি। তাকে আমি যেরকম বুদ্ধি ভালোবাসা দিয়ে আমি আমার বোন ঢাকায় থাকে তার কাছে আনছি। আনার পর আমার বোন একটা চাকরি দিয়ে দিল। আমি 3 মাস আমার বাবার বাড়ি ছিলাম, আর আমার হাজব্যান্ড ঢাকায় ছিল। আমাদের কিন্তু সব শেষ, কিচ্ছু নাই, যাই শেষ হয়েছে। আরেকটা কথা বলতে ভুলে গেছি ভাইয়া, আমার হাজব্যান্ড ঈদ কোরবানিতে 1 থেকে 1.5 লাখ টাকা মার্কেট করতো তার ভাই ভাগ্নির জন্য। আর একটা কথা, এটা ইম্পর্টেন্ট, আমার ভাগ্নিদেরকে আমি আমার টাকা দিয়ে পড়াশোনা করতাম। যেহেতু আমার হাজব্যান্ড তো বাইরে থাকতো, আমি ওদেরকে নিয়ে একটা হ্যাপি থাকার চেষ্টা করতাম। তা আমার ভাগ্নারা
আমার এক ভাগনা ডিপ্লোমা পড়ে, ও আমাকে বলে কি মামি আমি পরীক্ষা দিতে পারি না, আমার টাকা পয়সার সমস্যা। তো আমি একটা ব্যাংক বানিয়েছিলাম, ব্যাংকটা কাটছে 8,000 টাকা হয়েছে, ওই 8,000 টাকা ধরে আমি ওর কাছে দিছি, তুমি দিয়ে পরীক্ষা দাও। এভাবে আমি আমার ভাগনা ভাগ্নিরে ননদ অনেক দেখছি। আর যখন আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, আমি ঢাকায় আসার পরে তারা জীবনে আমাদের একটা চকলেট, আমার এই বাচ্চারা আজকে 7-8 বছর একটা ঈদের জামা কাপড় কিনতে পায় না, একটা জামা কাপড় পর্যন্ত কিনে দেয় না, জিগায় না। এটা গেল। তো ঢাকা আসার পরে আমার বোনের কাছে এসেছিলাম 1 মাস। আমার বোন অনেক মানে একটু ভালো, ওর অবস্থাটা, ওর হাজবেন্ড ইঞ্জিনিয়ার, ও চাকরি করে, ভালো টাকা পয়সা ইনকাম করে। তা বোনের কাছে ছিলাম। বোন 1 মাস রাখার পরে সে আমার বাচ্চা টাচ্চা আছে, ঝামেলা ওগুলো সইতে পারে না, আমাদের আলাদা একটা বাসা নিয়ে দিল, আমরা ওখানে থাকলাম। থাকার পরে মানে এত অভাব ছিল আমার, যদি আমরা তখন কার্ডে টাকা ভরি না, কারেন্ট শেষ হয়ে গেলে আমি সিঁড়িতে বসে থাকতাম, আমাদের বাসায় কারেন্ট থাকতো না, আমি ভরতে পারতাম না, টাকা থাকতো না। তা আমার বোন আসতো, তার কাছ থেকে সে 500-300 টাকা নিয়ে তবে কারেন্টে ভরতাম। মানে এত অভাব ছিল ভাই। এর আগে তো সাংসারিক কষ্ট করছি, স্বামীর কষ্ট করছি, অভাবের কষ্টে আমি মানে দিশেহারা হয়ে গেছি। এত অভাব, এত অভাব। আমি আমার বাচ্চাগুলো নিয়ে মাসে একবার একটা মাছ কিনে খাওয়াইতে পারি না, 3 মাসে একটা মুরগি কিনে খাওয়াইতে পারি না ঢাকায় আসার পরে। তারপরে আমি চিন্তা করলাম আমি চাকরি করবো, যেহেতু আমি ইন্টার পাস করি। 2 জায়গায় চাকরি নিলাম, সেখানে বিভিন্ন মানুষের খারাপ আচরণের কারণে আমি চাকরি করতে পারিনি, ছেড়ে আসলাম। পরে একটা মাদ্রাসায় কিন্ডারগার্টেনে চাকরি নিলাম। চাকরি নেওয়ার পরে মাত্র 8,000 টাকা বেতন পাইতাম। আর তখনও শুরু হইলো আমার আসল জার্নি। আমি সকাল 7টায় যাইতাম আর রাত 11টায় আসতাম। আর আমার মাদ্রাসা ছুটি তো 11টায়, আর আমি 11টা থেকে আমি রাত 8টা-9টা পর্যন্ত আমি টিউশনি করাইতাম। ভাই আমি দুপুরবেলা খাই না, আমি 8 বছর দুপুরবেলা আমি খাই না, বাসায় এসে খাইতে পারেন না। আমি আমার ছোট মেয়েটা 19 মাস বয়স, তাই রাইখা, আমার বড় মেয়েটা তখন মাত্র 9 বছর বয়স, আমি ওদের কাছে রাইখা গেছি। এবার আপনি বুঝতে পারতেছেন আপনার হাজবেন্ড কেন দুপুরে খাইতে আসতো না? সেটা তার, আমি তাকে দুপুরে খেতে বলি না। আপনি তো পারতেছেন না খাইতে, হ্যাঁ, আপনার নিজের আপনি বয়স। বলে আমি না খেলে, আমি রাতে এসে তো আমার সন্তানদের নিয়ে খাই। সে কখনই আমার সাথে খাবার খাইতো না। 8 বছর যখন আমার বড় মেয়েটা হয়েছে, আপনার বলে আমার হাজবেন্ড যে ব্যস্ততার পরে কি লাস্টলি কি আপনার হাজবেন্ড ঠিক হয়েছিল না হয় নাই? আমার হাজবেন্ডের সমস্যা হয়েছে, সে ইগো বেশি, রাগ বেশি। হইতেই পারে, এক একজন এক এক রকম। হ্যাঁ, পরে আমি কিন্তু আপনাকে সে দেখে নাই, আপনার সঙ্গে সে সময় কাটা নাই, যেটা ওয়াইফ হিসেবে আপনি প্রাপ্য সেটা সে করে না। এটা এটাকে নিঃসন্দেহে আমি অন্যায় আপনাকে করছে। ভালোভাবে বুঝাইতে পারিনি। এটা অন্যায় হয়তো। করছে, সে অন্যায় করছে আপনার সাথে। আমি আপনাকে বুঝাইতে পারিনি যে সে আমার সাথে কি করছে। আমি যেটুকু বুঝছি, একটা ভাই একটা তরুণ বয়সে একটা মানুষ বিয়ে করছে, সে অবশ্যই চাইবে তার হাজবেন্ড তার সাথে থাক, বিকালবেলা আমি চাইছি ঘুরতে তার নিয়ে সাথে যাক, দুটো ভাত খাবো, আনন্দ করব। শুক্রবার একদিন ঘুরতে যাক, অবশ্যই চাইবে এটা। ও ঘুরতে আমি অনেক কিছু স্যাক্রিফাইস করি। যাই হোক, তারপরে আমি কি করতাম জানেন, আমাদের তো 7তলা বিল্ডিং ছিল। তা আমি টাকার অভাবে, আমাদের যে বাড়িওয়ালা, প্রথমে আমি তার মেয়েদেরকে টিউশন করাইতাম। টাকার অভাবে আমি সেই 7তলা থেকে নিচতলা পর্যন্ত ঝাড়ু দিতাম রাত 12টার পরে, যাতে কেউ না দেখে, যে তাহলে আমার মান সম্মান যাবে। তাই 7তলা থেকে আমি 10তলা নিচতলা পর্যন্ত ঝাড়ু দিতাম আর মুছতাম। সে সারাদিন টিউশনি করাই আসার পরে, শুধু 2টা টাকার জন্য। তারপরে বাড়িওয়ালার বাসায় আমি কাজ করতাম রাত্রে, তাদের ঘর মুছে দিতাম, মাছ কেটে দিতাম টাকার জন্য। এভাবে করে আমি। তখন আপনার হাজবেন্ড কই? আমার হাজবেন্ড চাকরি করে, ছোট একটা অল্প টাকা বেতন পায়। তখন আর চলতেছে না না, ও টাকায় হয় না কিছু। আর তার ভাই বোনরা কই গেল তখন? তখন আর কেউ দেখতেছে না। আপনাকে আমি বুঝাতে পারছি? ঢাকা আসার পরে 24 জন কই গেল তখন? আমাদের 100 কাঠি চাল লাগতো মাসে, 15 কেজি তেল লাগতো। তাহলে ওই সংসারে কি লাগতো আপনি বলেন? আপনাকে আমি সব বুঝাইতে পারবো না, হয়তো কম সময়। তারপরে আমি সারাদিন টিউশনি করে, তারপর রাতে এসে আমি সিঁড়ি ঝাড়ু দিতাম 7তলা থেকে নিচতলা পর্যন্ত, আপনি বুঝেন। আবার ওইটা মুছতাম মাত্র 2,000 টাকার জন্য। বাড়িওয়ালার বাসায় রাতে কাজ করতাম 2,000 টাকার জন্য। আর ওই 2,000 টাকা দিয়ে কী করতাম জানেন? আমার ছেলে মেয়ের প্রাইভেটে টাকা দিতাম, আমার ছেলে মেয়ের স্কুলে খরচ দিতাম, যাতে ওরা পড়াশোনাটা করতে পারে। তারপরে এরকম করে আমি ইউটিউব দেখে, আমি অনেক আগে একটু রান্নাবান্না ভালো ছিলাম, যেহেতু আমি অনেক ছোটোবেলা থেকে 12 বছর থেকে রান্নাবান্না করতাম। আমি কেক বানানো শিখলাম।
শিখায় মাদ্রাসায় আস্তে আস্তে দিতে দিতে এখন আমার মানে ওইটা পপুলার হয়ে গেছে, সবাই নিত। তা আমার কাছ থেকে সবাই কেক টেক নিত। এখন 2 টাকা ইনকাম করতে পারতেছি। পরে কেক বানানো শিখলাম। আমার বোন আমাকে খাওয়াইতো। আমার হাজব্যান্ড 10,000 টাকা বেতন পাইতো আর আমি 8,000। এতে তো একটা ঢাকা শহরে চলতো না। আমার বোনের কাছে ভাই, আমার বোনের বাসা থেকে আমার বোন আমাকে অনেক বকতো, আমার বাবা আমাকে অনেক বকতো। মানে আমার টাকা যাওয়ার পর আমার বাপের বাড়ির মানুষের থেকে আমি এত কষ্ট পাইছি যা আপনাদেরকে বোঝা। যখন আমার টাকা ছিল তখন আমার তারা এত ভালোবাসছে, যখন আমার টাকা শেষ হয়ে গেছে আমি তাদের কাছে এতটা অবহেলিত ছিলাম। আমার বাসা নোংরা, আমি ভালো না, আমার বুদ্ধি নেই, আমার বুদ্ধির কারণে আমি এসগয়ে হয়েছি। তখন তোরে ছাড়তে বলছি, ছাড়িস না, এই স্বামীর সাথে সংসার করছিস, তো তোরে অনেক নির্যাতিত করে। তা আচ্ছা, কেউ কি চায় স্বামী সংসার ছাইরা আসতে বলেন? তারপরে আমি ঢাকায় এসে যে কষ্ট করি তারা কোনো ফোন করেও জিগায় না। আমার বোন যে দেখে, আমার বোনের বাসায় একবেলা খাইতে গেলে আমাকে এতগুলো কথা শোনায়। আমার বোনের হিস্ট্রি আপনাদের কিছু বলবো না, তাহলে আমার এখানে ব্যথা করে। আমার বোন আমাকে অনেক কথা শোনায়। আমি যখন অর্থ না থাকার কারণে আমার বোন বলে কি আজকে শুক্রবার আমার বাসায় আসিস খাইতে। ওর বাসায় কাজ টাজ করে খাইয়ে আসতে পারতাম না। খাওয়ার আগেই আমার ছেলে মেয়ে ইয়ে করছে, তোরা সব খাইয়ে ফেলাইছিস তাই আমরা খামুকি, এইসব মানে বিভিন্ন কথা বলাটা ওদের খাই আমি চলে আসতাম, আমি না খাই চলে আসতাম। তবে আপন বোন, হ্যাঁ, তবে আমার বোন আমাকে অনেক দেখে। কোরবানি আসলে, ঈদ আসলে আমার ছেলে মেয়েরা ওদের বাসায় যে 2টা তো ভালো মন্দ খেতে পারে, যতই বকুক 2টা তো খেতে পারে। এতটা অসহায় আমি এতটা অসহায় আপনারা জানেন না। 3-4 দিন আগে আমার বোনের বাসায় আমি বেড়াইতে গেছি। ওরা যদি 5 কথা বলে আমি বলি না কিছু, যে আমার ছেলে মেয়ে তো 5টা ভালো খাইতে আছে। এরকম করতে করতে এখন আসল খাইনি তাস। তারপরে আমার ভাগ্নে আমার একটা ফ্ল্যাট নিয়ে একটা রুম ভাড়া দিয়ে দিছি। ভাইয়া এই কাহিনী আপনার শুনতেই হবে। ভাড়া দেওয়ার পরে ওখানে একটা লোক থাকতো, ওনার অবস্থা একটু ভালো ছিল। তা আমার হাজব্যান্ড, আচ্ছা আপনার টাকা শেষ হয়ে গেছে, সব হয়েছে, আপনার ভালোবাসা মুখের ভাষাটা তো ঠিক থাকবে। সে বাসায় আসতো, বাসায় এসে আমাকে রাগারাগি মারামারি, মানে টাকা গেছে বাট তার আরও খারাপ স্বভাব হয়ে গেছে। কিন্তু আমি কিছু বলতাম না, ওই যে হাদিস মানতাম। নবীজি বলছে স্বামী সব। আমার স্বর্ণ ছিল 7 ভরি, আমার হাজব্যান্ড কোন সময় নিয়ে বিক্রি করছে আমি জানি না। আরও অনেক কাহিনী, আমার ডিফিস ছিল, আমার করে টাকা ছিল, সব আমার হাজব্যান্ড শেষ করে ফেলাইছে। তা আমি কইছি আমার স্বর্ণ দিয়ে কী হবে, আমার হাজব্যান্ড তো আছে, আমার স্বর্ণ লাগবে না, আমার 3টে সন্তান তো আছে, আমার স্বর্ণ আমার টাকা পয়সা সব আমার হাজব্যান্ড শেষ করে ফেলেছে, কারণ আমি টিউশনি করে অনেক আগে থেকে। পরে আমি বললাম তো সকালে যাই। ও তার ভিতরে একটা মানুষে ভাত রান্না করে না ভাইয়া, তা আমাকে কয়েকজন করলে কি তুমি ভাত রান্না করো, এতে ভালো একটা পয়সা পাবা। তা সকালে ফজরের আগে উঠতাম। আর আপনার বললাম না কেক বানানো শিখতে, তো কেক একটু মানুষ মাঝে মাঝে ভালোই চলতে আসে। তা আমি 11টার সময় এসে রান্নাবান্না করে বাচ্চাগুলো নিয়ে খাইতাম। খাইয়া সারা রাত কেক, আমি রাত্রে 1 ঘন্টা ঘুমাই। আজকে 8 বছর ধরে আমি রাত্রে 2 ঘন্টা 1 ঘন্টা ঘুমাই। সারা রাত আমি কাজ করি, কেক বানাই। অর্ডার আছে, ওই 10 টাকাতে আমি কেক আছে না, বানাইয়া পলিথিন করে নিয়ে ছাত্রদের টিফিনে দিই। ওখান থেকে 200 টাকা হলে বাজার খরচ হয়ে যাবে, এরকম করি। তারপরে ভাত রান্না করে রাইখা যাই। 11টা ছুটি হয় না, তখন আইসা 2 বাড়ি দিয়ে যায়। আবার একটা প্রাইভেট পড়েই আসে, আবার 2 বাড়ি দিয়ে যায়। মানে এই 2 পা কোনোখানে দাঁড়ায় না, এত কষ্ট করি। করার পরে রাত্রে এসে হাজব্যান্ড এই ভাত রয়েছে তাই গালাগালি করবে, রাগারাগি করবে, এই করবে। গেছে ওখানে বসে কী করতো জানেন, সে আগে থেকেই আমার সাথে রাগ করে 3 মাস 4 মাস কথা বলতো না। ঢাকায় আসার পরে আমার কষ্ট দেখে আশেপাশে মানুষ কইতো, পৃথিবীতে যদি একটা মেয়ে থাকে তুমি একা, তুমি এত সারা দিন প্রাইভেট পড়াও, টিউশনি করাও, কেক বানাও, রাত্রে ঘুমাও না। আবার মানুষের ভাত রান্না করে সকালে ব্যাগে ব্যাগে করে মাদ্রাসা যাওয়ার আগে দিয়ে যায়, আবার মাদ্রাসা ছুটি হইলে দিয়ে যায়, আবার টিউশনি করে দিয়ে যায়। এরকম করি যাতে আমার বাচ্চারা একটু ভালো স্কুলে পড়তে পারে, একটু প্রাইভেট পড়তে পারে। তারপরে আমার হাজব্যান্ড একবার কি করলো, আমার সাথে একটু সামান্য জিনিসের রাগারাগি হয়েছে। আমি একটা 3 পিস বানাইছি, ওইটা বানাইছি পর এটা না বানাইয়া ছেলের স্কুলে খরচ হয়ে যেত। তখন আমি কান্না করছি, গড়িয়ে কান্না করছি। আমি আমার একটা কথা সেটা বলা উচিত, আমি ঢাকায় এসে চেরা জামা চেরা পায়জামা পরে হাঁটতাম।
আমার মামাতো বোন দেখে আমার বোনরে কয় রোজই কি চিরা জামা কাপড় পরে হাঁটে, তুই একটা ওরে বানাই দিতে পারিস না? তাহলে বুঝেন আমি একটা জামা আমি এই 5 বছরে আমি 5টা জামা বানাই নি, এই 7 বছরে আমি 7টা জামা বানাই নি। আমি বছরে 2টা জামা পরি মাত্র। যাই হোক, পরবর্তীতে আমার হাজব্যান্ড রাগারাগি করে বছরে 8 মাস আমার সাথে কথা বলে না, 2 মাস কথা বলে। আর তার ইগো এত বেশি, আমিও আগের থেকে আস্তে আস্তে তার থেকে ভালোবাসা আমার কমে, মানে দূরত্ব কমে। স্বাভাবিক। 1 তো 3 বছর একা থাকছি ঢাকা আসার পরে, কিন্তু সে যদি আমার সাথে খাদ্য কথা বলে আমি অনেক খুশি হই, খাবার সামনে নিয়ে দিই করি। সে একটা স্ত্রীর সাথে 8 মাস কথা না বলে কীভাবে একটা হাজব্যান্ড থাকে আপনি বলেন? 8 মাস আমি 8 মাস এরকম 7 বছর এসে বছর আমার সাথে 6 মাস কথা বলে না। 2 মাস 3 মাস ভালো গেলে, 1 মাস ভালো গেলে আবার কথা বলে না। কথা কি একটা, এটা তো গেল। এই আস্তে আস্তে উনি কী শুরু করলো জানেন? আমার সাথে কথা বলতো না। তা যখন আপনি হাজব্যান্ড আপনার কথা বলেন, আমি তো সারাদিন কাজ করি ভাই, আপনি যদি দেখেন তাহলে বুঝবেন। আমি মনে হয় জীবনে আমি ক্রিম দিই না ফেসে, আমার এই 7 বছর আমি ক্রিম দিই না। তারপরে আমি একটা দোকান আছে সেখান থেকে বাকি খেতাম। তার সাথে কথা বললে সে বলে দোকানদারের লাগে বিয়ে পাবি, এই জন্য তুই ওখানে যে কথা কও। আচ্ছা আমি যদি বাজার করি আমি তার সাথে কথা বলবো না? আমি যদি কার সাথে আমার স্কুলে প্রাইভেটের কোনো মানে এই মাদ্রাসার টিচারের সাথে কথা বললে সে তার নিয়ে আমার কথা বলবে, তার সাথে বিয়ে করবি, এই জন্য ওর সাথে কথা কও। এখন আস্তে আস্তে উনি আমাকে প্রতিদিন সন্দেহ করা শুরু করে। আর আপনারা বিশ্বাস করবেন না, আমার বড় মেয়ে আমারে বলে আম্মু আমি জীবনে বিয়ে করব না, তোমার কষ্ট দেখে আমি জীবনে বিয়ে করব না। ভাই আমার ছেলেটা আমার দুঃখ বোঝে না। বুঝতে পারছি। বোন, আপনার জীবন নিয়ে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলেন? আমার জীবন নিয়ে এটাই শিখবে যে কখনো সবকিছু মাইনে নিও না। সঠিক। তুমি প্রতিবাদ করো, তোমার জীবনকে তুমি সেটেল করো। কখনো এই যে আমার স্বামী আমার শ্বশুরবাড়ি নির্যাতনের ভিতরে রাখছে, সে কিন্তু কোনদিন প্রতিবাদ করেনি, আমাকে কোনদিন মানে আমারটা সংসার দেওয়ার চেষ্টা করেনি, যাযাবরের মতন থাকছি। তখন কিন্তু আমার ওখান থেকে চলে আসা উচিত ছিল। যে স্বামী তার স্ত্রীর সাথে একবেলা ভাত খায় না, তার স্ত্রীটা জামা কাপড় কিনে দেয় না, 5 বেলা কথা বলে না, কি করছি অভাবে তার না তার সাথে আমি থাকছি। ওইটা না থাকে ওই যদি আমি প্রতিবাদ করতাম যে আপনি এগুলো যে করেন, আপনি যে টাকা পয়সা শেষ হয়ে যায় তখন ভিখারি হলে আপনার কে দেখবে? আর এখন যে এই 10 বছর, এই যে 20-21 বছর, 14 বছর তো যৌথ সংসারে কাটাই সব শেষ করলাম, আর এই 10 বছরের অভাবে তাও না কাটলাম। অথচ দেবর জাল ভাসুর কেউ একটা জামা তো দূরের কথা, একটা টাকা দিয়ে সাহায্য করলো না। এটা কি? এটা কি? এটা মানুষের জীবনে। আর একটা মেয়ে হয়ে আমি যে এত কিছু করলাম, লাস্ট পর্যায়ে কি হলো, ওই যে ভাড়াটিয়া থাকতো না, তা ওই ভাড়াটিয়া যাওয়ার পর আমার ভাগনা তার বন্ধু কিনে দিছে। তা সবাই যে আমার বাসায় থাকতো সেই বলতো যে আপনি এত সহ্য কীভাবে করেন। আমার হাজব্যান্ডের মুখের ভাষা খুব খারাপ, সে এত খারাপ ভাষা গালাগালি দেবে যা আপনার শেষ করেন এখন সেটা আপনার প্রত্যেকটা মানুষের সামনে, মানে আপনি আছেন আপনার স্ত্রীকে আপনি পিছনে বকেন, সেটা না। তারপরে কি করলো, আস্তে আমার ভাগিনা আমাকে মানে আমার ওই কষ্টটা দেখে ওর মতন পৃথিবীতে আমাকে নিঃস্বার্থভাবে আমাদেরকে কেউ হেল্প করেনি। ও বললো কি যে আপনি একটা ওই চাকরি ছেড়ে দেন। ও আমাকে একটা মানে ফুটপাতে একটা দোকান নিয়ে দিছে, এখানে আমি কেক বানাই বিক্রি করতাম। তা প্রথম ভালো বেচা কিনা হয়তো মানে ওখানে আমি এখন ওইটি করি, আমি ওই কেক বানাই নিয়ে যাই। আর আজকে কিন্তু আমি সারা রাত কেক বানাইছি, সারা দিন ঘুমাইনি, আপনার কাছে আসছি, আপনার কাছে আসবো বলে। আপনি তো পাগল হয়ে যাবেন এরকম থাকলে, না ঘুমাইতে। কি করবো ভাইয়া জানেন, আমার এমন হয় মাঝে মাঝে আমার কাছে একটা টাকা থাকে না যে আমি একটা নাফা কিনে খাওয়া, আমার প্রতিদিন রাতে নাফা খেতে হয়, এত কাজ করি। তা আমার ওই ভাগ্নে আমাকে এত হেল্প করছে যে আপনি পৃথিবীতে দয়ালু মানুষ 2-1 থাকে না? অবশ্যই আছে। তা ও এরকম একজন, বুঝছেন? আল্লাহ ভালো করে। ওর কাছে কোনো স্বার্থ নেই, আমি ওর কি হই? কিছুই হই না। কিন্তু ও বলে কি মামি আপনি এত কষ্ট করেন, তারপর মামা আপনাকে লাথি মারে, গালাগালি করে, মারামারি করে, আর আপনার চরিত্র নিয়ে কথা বলে। এটা ও এলাকায় সবাই বলে, আমাদের বাসা ওখানে কয় এত কষ্ট করেন, তারপর আপনার আর সে কয় সে একলা কষ্ট করে, আমি করি না, আমি চাকরি করি না, আমি সারাদিন বাইরে থাকি না। গেল আমি সারাদিন সারা রাত কষ্ট করে এরকম করার পরে আজকে সে আমাকে চরিত্রহীন দিছে, অপবাদ দিছে, দিয়ে সে কিন্তু আমার সাথে নাই এখন।
এই আমার ভাগনা যখন আমার সাপোর্ট করে দিল, আমার ভাগনা আমার ছেলে তোমাকে হেল্প করে, আমার ছেলে আর আমার হাজব্যান্ড এক প্রকৃতির, আমাকে হেল্প করে না। তো আমার ভাগনা আমাকে হেল্প করে না, আমাকে নিয়ে যায় আমার দোকানে, আমার মার্কেটে নিয়ে যায়, আমাকে মার্কেটে বাজারঘাট করে দেয়। এখন বলে তার সাথে আমার সম্পর্ক। আপনি তার মায়ের মতো। আপনি বলেন এর থেকে কষ্ট পৃথিবীতে কি আছে? আমি কারে বুঝাবো এ কথা? আমি এত কষ্ট করছি, তাহলে আমি শোনেন আমি কি মা ছেলে নিয়ে কেউ খারাপ কথা এখন বলে? আমার 32 বয়স, আমি ইচ্ছা করলে আমার স্বামী বুড়ো হয়েছে, আমি একটা ভালো বয়স্ক ছেলে টাকা পয়সার দিকে চলে যেতে পারি না? অবশ্যই পারে। হ্যাঁ পারি তো, এরকম ঢাকা শহরে সমস্যা নাই। নাই। তাহলে আমি ভালো জামা পরি না, আমি চেরা জামা পরি, আমার বোনরা কিছু ড্রেস দিলে আমি সেটা পরি। তাহলে আমার ভাগনা তো একটা সাধারণ ছোট্ট জব করো, পড়াশোনা করে অনার্সে, ওর তো কোনো টাকা পয়সা নাই, ওর সাথে আমি যে কি করব? তাহলে তো আমি ভালো করে চুল বেঁধে থাকতাম, আমি সাজুগুজু করে নাউজুবিল্লাহ, থাকতাম। মানে নিজের ভাগ্নে নিয়ে কেউ খারাপ কথা বলে? ও তো খালা, আপন রক্ত না। সে তাকে নিয়ে কথা বলে, তার সাথে নাকি আমার খারাপ সম্পর্ক, এ বলে সে একটা মানে বাসার ভিতরে একটা এত খারাপ অবস্থা করছে, বাজাবাজি মারামারি করে সে আমাদের রেখে চলে গেছে। যাক, ভালো থাক। আপনি এখন তো ঠিক আছেন? চলে গেছে, চলে যেয়ে সে এক জায়গায় থাকে, কিন্তু বাসায় বাচ্চাদের খাবার মানে বাজারঘাট করে দেয়। এখন দিন দিন আমি মানসিক রুগী আছে না, আমার ছেলে বলে তোমার জন্য আমার বাবা চলে গেছে, তোমার জন্য আমার বাবা চলে যাও, গেছে। ছেলে চলে যাও, তুমি চলে যাও। আমি সারা রোজার মাস ঘুমাইতে পারিনি ভাইয়া, প্রত্যেক রাত আমার ছেলে আমারে বলে তোমার জন্য আমার বাবা আমার মেয়ে বলে আমার মা কি করছে, আমার মেয়ে আল্লাহ যেন ওরে অনেক খেপি করে।